সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের সংবাদ বিশ্লেষণ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। এই পর্বে আমরা যে সংবাদটি নির্বাচন করেছি সেটি হচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকার একটি গুরুত্বপূর্ণ সংবাদ। সংবাদটির শিরোনাম হচ্ছে ডক্টর ইউনূস 18 কোটি জনগণের পদত্যাগ চায় না ফারুক। সংবাদটির ইন্ট্রো অংশে উল্লেখ করা হয়েছে, ডক্টর ইউনূস 18 কোটি মানুষের আমরা আপনার পদত্যাগ চাই না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের 18 কোটি ডক্টর ইউনূস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি। সংবাদটির বর্ণনায় উল্লেখ করা হয়েছে, শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে ফারুক বলেন, পদত্যাগের খবর পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য জানি না। এনসিপি নেতাকে বলেছেন, আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। আপনার পদত্যাগের খবর কতটুকু সত্য জানি না। এতে আমার মনটা বড় খারাপ হয়েছে। সংবাদটিতে আরো উল্লেখ করা হয়েছে, তিনি বলেন, আপনি নন্দিত, ইতিহাসে আপনার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকুক। যদি নিন্দিত হয়ে বিদায় নেন তাহলে আমরা মনে কষ্ট পাব। আপনি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মতো একটি নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন, তাহলে আপনার নাম ইতিহাসে লেখা থাকবে। সংবাদটির শেষাংশে বলা হয়েছে, সংগঠনের সহসভাপতি এম এ আজাদ চৌহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ। সুপ্রিয় দর্শক, এখানে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক ডক্টর ইউনূসকে যে কথাটি বলেছেন, সেখানে মনে হচ্ছে নির্বাচন নিয়ে তারা খুব শঙ্কিত। কিন্তু এই শঙ্কাটা আমার কাছে খুব অবাক মনে হয়। ডক্টর ইউনূসের পদত্যাগের সংবাদ শুনে জয়নুল আবেদিন ফারুক ঠিক যতটা বিস্মিত হয়েছেন, আমি তার চেয়েও বেশি বিস্মিত হই যখন শুনি নির্বাচন নিয়ে তারা প্রশ্ন তোলেন, যখন তারা নির্বাচনের রোডম্যাপ চান। আপনারা বলুন, যদি কোন একটি শিক্ষা বোর্ড বলে থাকে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে পরীক্ষা হবে, সে অবস্থায় কি তারা রুটিন দিতে পারে? রুটিন তো তখনই দিতে পারে যখন তারা একটি নির্ধারিত দিনক্ষণ ঠিক করে ঘোষণা দেন পরীক্ষা এই তারিখে হবে। তার আগে কি রুটম্যাপ দেওয়া সম্ভব? ডক্টর ইউনূস যেখানে বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, সেটা জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে। তাহলে প্রতিদিনের জন্য তো রুটম্যাপ পরিবর্তন হয়ে যাবে। যেমন নির্বাচনের কার্যক্রম যেদিন শুরু হবে, নির্বাচনটি যদি জুনে হয় তাহলে সেটা শুরু হতে পারে মার্চ মাসে, আর নির্বাচন যদি ডিসেম্বরে হয় তাহলে সেটি শুরু হবে তার থেকে 3 মাস আগে। এই অবস্থায় কি কারো পক্ষে একটি সুনির্দিষ্ট রুটম্যাপ দেওয়া সম্ভব? অথচ কে বা কার কথায় বিএনপি এ ধরনের দাবি করছে সেটি আমাদের কাছে এক পরম বিস্ময়ের ব্যাপার। এটি তো সরকারকে বিব্রত করার জন্য একটি কূটকৌশল। বিএনপির মতো দলের কাছ থেকে এ ধরনের দাবি উত্থাপিত হওয়াটা খুবই অস্বাভাবিক। এই নির্বাচনের জন্য আমাদের যে পুলিশিং ব্যবস্থা, আমাদের যে প্রশাসনিক অবস্থা, সেটা কি ইচ্ছে করলেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে ঠিক করে ফেলা যাবে? সেটি তো একটি ধারাবাহিক কার্যক্রম। পরিস্থিতির প্রেক্ষিতে আমরা বুঝতে পারবো কখন ঠিক নির্বাচন করার মতো একটি উপযুক্ত পরিবেশ আমরা পেতে যাচ্ছি। শতভাগ উপযুক্ত না হোক, অন্ততপক্ষে
50% উপযুক্ত পরিবেশ যখন তৈরি হবে তখনই তো সম্ভব যে নির্বাচনে একটি সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করে। আমরা কি প্রশাসনে সেটা দেখতে পাচ্ছি? এখন পর্যন্ত তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, এই জন্য অনেকে সরকারকে দোষারোপ করেন। কিন্তু সরকার এই ক্ষেত্রে কখন কাজ করবে? যেভাবে একের পর এক দাবি নিয়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, রাস্তা বন্ধ করে দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে, সেটা সামলাতেই তো সরকারের সব সময় চলে যাচ্ছে। তাদের সব মনোযোগ, তাদের সব সক্ষমতা সেখানে ঢেলে দিতে হচ্ছে। তাহলে সংস্কারের যে স্বাভাবিক গতিধারা ছিল সেটা তারা কিভাবে বজায় রাখবে? এই জন্য তাদেরকে দোষারোপ না করে আমাদের তো প্রত্যেকের সহযোগিতা করা উচিত। যখন একটি রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেখানকার রাজনৈতিক দলের উচিত সেই বিশৃঙ্খলা নিরসনে সরকারকে সহযোগিতা করা। আমরা কি সেই ধরনের কোনো উদ্যোগ দেখেছি? যখন একটি কারখানায় গোলযোগ সৃষ্টি হয়, তখন সেখানকার রাজনৈতিক দলের উচিত সেই গোলযোগ থামানোর ব্যবস্থা করা। তারা কি সেক্ষেত্রে সরকারকে কোনো সহযোগিতা করেছেন? যখন রিক্সাওয়ালা, অটোওয়ালা বিভিন্ন গ্রুপ থেকে এই ধরনের আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়, তখন তো সব রাজনৈতিক দলের উচিত স্থানীয়ভাবে তাদের সেই বিশৃঙ্খলা থেকে দেশকে মুক্ত করার জন্য সরকারকে মাঠে থেকে সহযোগিতা করা। আমরা কি সেটা দেখেছি? সরকারকে শুধু দোষারোপ করাই কি আমাদের কাজ? তাকে সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলের কি কোনো কর্মী বাহিনী নেই? তাদের কি কোনো সাংগঠনিক ভিত্তি নেই? তাদের কি কোনো উদ্যোগ থাকা উচিত না? সেদিকে আমরা কি করছি সেটা কি আমরা একটু ভাবছি? সেই আত্মসমালোচনা কি আমরা করছি? আমরা যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যথাযথ উদ্যোগ দেখতে পারতাম, স্থানীয়ভাবে সহযোগিতা দেখতে পারতাম, যদি আমরা যে ধরনের দাবি দাওয়া নিয়ে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, সরকারকে বিব্রত করা হচ্ছে, সেখানে রাজনৈতিক দলের স্থানীয় কর্মীদের ইতিবাচক ভূমিকা পালন করতে দেখতাম, তাহলে বুঝতে পারতাম তারা সরকারের কাছ থেকে নির্বাচন সংক্রান্ত যে চাহিদা প্রকাশ করছে, সেক্ষেত্রে সরকার কোনো ধরনের গড়িমসি করছে কিনা। অথচ ডিসেম্বর পার না হওয়ার আগে সরকারের বিরুদ্ধে নির্বাচন বানচাল করছে, নির্বাচন পিছিয়ে দিচ্ছে, নানা ধরনের অভিযোগ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে কেউ কি বলেছে যে নির্বাচন জুনের পরে হবে? বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এক এক সময় এক এক ধরনের কথা বলবেন, সেটি কি সরকারের কথা? এনসিপির কথা কি সরকারের কথা? এই সরকার গঠনে কি বিএনপির কোনো পরামর্শ ছিল না? তাদের অংশগ্রহণ ছিল না? তাহলে তাদের কথা সরকারের কথা নয় কেন? এনসিপি তো কোনো উপদেষ্টা দেয়নি। আন্দোলনকারীদের পক্ষ থেকে 3 জন উপদেষ্টা নিযুক্ত হয়েছেন, তাদের নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তারা তো এনসিপির অংশ নয়। এখন যে এনসিপির অংশ হয়েছে সে তো সরকার থেকে পদত্যাগ করে তার অংশ হয়েছে। তাহলে এনসিপি কে সরকারি দল বলা, সরকারের অংশ মনে করা, এটা কতটুকু যৌক্তিক? এই সরকারে যারা উপদেষ্টা রয়েছেন কিংবা অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন পদে যারা অধিষ্ঠিত হয়েছেন, তাদের অধিকাংশই তো জামাত ইসলামী অথবা বিএনপির লোকজন। সেখানে তো এনসিপির কেউ নেই। তারপরও কাউকে দেখেছি ঢাকা উত্তর সিটির মেয়রকে এনসিপির লোক বলে দাবি করছেন। এ সমস্ত হাস্যকর অবান্তর কথাবার্তা না বলে আমাদের সবারই উচিত গঠনমূলক ভূমিকা পালন করা। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।